2026-এর ফেব্রুয়ারি মাসের নির্বাচন সামনে রেখে রাজনীতির মেরুকরণ কেমন হবে সেটা নিয়ে আলোচনা এখন সব মহলে। এই নির্বাচন খুব নিরাপদ হবে কিনা, এই নির্বাচনের মধ্যে আসলে হতেও পারবে কিনা, এগুলি নিয়েও আলোচনা রয়েছে। জোটই বা কেমন হবে, এই নির্বাচনের সাথে কে কার, এই নির্বাচনে কোন রাজনৈতিক দলের সাথে জোট করছে, অনেক জটিলতা রয়েছে। সেই জটিলতা থেকে উত্তরণও কীভাবে করছে, এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম 7 আসনে মনোনীত প্রার্থী জনাব হুম্মাম কাদের চৌধুরী। জনাব হুম্মাম কাদের চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন। আমাদের সঙ্গে আরও থাকছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য জনাব আরিফুল ইসলাম আদিব। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানবেন। আমি জনাব হুম্মাম কাদের চৌধুরী, আমি একটা প্রশ্ন জনাব আদিবকেই করতে চাই। এই ব্যাপারে আপনার মতামত আমরা চাই, কিন্তু আপনার মতামতটা আমি জনাব আদিবকে শুনে তারপরে আপনাকে শুনতে চাই। জনাব আদিব, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল একটি পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে এরকম বলা হয়েছে যে বিএনপির সাথে এনসিপি কতগুলি আসন চায়, কতগুলি মন্ত্রিত্ব চায়, কীভাবে আসন ভাগাভাগি করবে। এই সংবাদ প্রকাশের পরে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে আপনাদের দলের পক্ষ থেকে। আমাদের প্রশ্ন হচ্ছে যে পত্রিকাটি আসলে খবরটি উইথড্র করে নাই। তারা এরকম একটা বলেছে যে দলের ভেতর থেকেই কেউ না কেউ কথা বলেছেন, হয় বিএনপি থেকে, না এনসিপি থেকে, না দুই দল থেকেই। আপনার কাছে এটি কি মনে হয় যে আসলে কি আপনারা বিএনপির সঙ্গে কোনো আলোচনাই করছেন না, নাকি আলোচনায় নাম্বারটা ঠিক হয় নাই, নাকি আপনারা আসলে এককভাবেই নির্বাচনের কথা ভাবছেন, সব দলের সাথে আলোচনার পথ উন্মুক্ত রেখেছেন? আপনার পক্ষে যতটুকু বলা সম্ভব ততটুকু যদি বলেন, জনাব আরিফুল ইসলাম আদিব। খালেদ ভাই, আপনি যে পরিচয় দিচ্ছেন এর পাশাপাশি আমার দলের পক্ষ থেকে আরো একটি দায়িত্ব পালন করা হয়, সেটা হচ্ছে রাজনৈতিক লিয়াজো প্রদান। লিয়াজো কমিটির প্রধান হিসাবে আমি আমার দলের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল যে বৈঠকগুলো হয়ে থাকে, সেই বৈঠকগুলোতে আমি নানাভাবে অংশগ্রহণ করে থাকি। সে বৈঠকের গুরুত্ব অনুযায়ী কোনো কোনো বৈঠকে সরাসরি আহ্বায়ক নিজে উপস্থিত থাকেন এবং অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা উপস্থিত হয়ে থাকেন। প্রথমত যে বিষয়টি হয়েছে যে প্রথম আলোর যে রিপোর্টটি করেছে সেটি করা হয়েছে এবং তাদের সাথে আমরা যখন যোগাযোগ করছি তারা বলেছে এটা বিএনপির সোর্স থেকেই মূলত সেই বিষয়টি নিউজ হয়েছে, অর্থাৎ বিএনপির নেতৃবৃন্দের সাথে তারা যেটা কথা বলেছে সেটা বিএনপির কাছ থেকে। প্রথমত বিষয় হচ্ছে যে আপনি দেখেন, এই বিশেষ করে যখনই জুলাই সনদের আইনি বাস্তবায়ন বা অন্যান্য বিষয়গুলোতে এনসিপি খুব দৃঢ় অবস্থান করছিল, তখনই বারবার নির্বাচন প্রসঙ্গটি আসছে এবং নির্বাচনে অর্থাৎ বিএনপি এবং জামাতের বাহিরে আলাদা একটা রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে, আলাদা একটা রাজনীতি নিয়ে যে একটা শক্তি দাঁড়িয়ে থাকতে পারে, সেই শক্তিটি যেন না দাঁড়াতে পারে, নানা ধরনের এস্টাবলিশমেন্টের সেখানে নানা ধরনের চেষ্টা ছিল। অর্থাৎ তারা নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে যে নির্বাচনকে কেন্দ্র করে দুটি মেরু করা, অর্থাৎ একটা হচ্ছে বিএনপি বনাম জামাত, ইসলামপন্থী বনাম জাতীয়তাবাদ, এই যে একটা ক্লিয়ার সমীকরণ করে বাকি যতগুলো শক্তি আছে শক্তিগুলোকে টেনে বাকির দিকে নিয়ে যাওয়া অথবা ঠেলে নিয়ে যাওয়া। তারা যদি কোনো ধরনের, যেমন ধরেন আমরা গত পরশু আমাদের 9টি দলের একটা বৈঠক হয়েছে, গণ অধিকার, গণসংহতি আন্দোলন মানে গণতন্ত্র মঞ্চের 6টি দল, এনসিপি এবং গণ অধিকার এবি পার্টি সহ। ফলশ্রুতিতে সেখানে কিন্তু আপনার দেখেন এইভাবে কিন্তু আলোচনাটা আসে নাই যে আসলে এই 9টি দল জোট করলে কোন প্রক্রিয়া করবে, কত আসনে করবে, আসনের সংখ্যাটা আসে নাই। কিন্তু যখনই বিএনপি জামাতের সাথে আপনি জুলাই সনদের ইস্যুতে কিংবা অন্য ইস্যুতে যখন কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো মিটিং করে, সেটিকে এমন ভাবে পোট্রে করা হয় যে আসলে তাদের কাছে আসন চাচ্ছে। অর্থাৎ এই পুরা নির্বাচনে, আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটাকে এমন ভাবে একটা হাইপ দেওয়া হচ্ছে যে আগে বাংলাদেশের নির্বাচন হচ্ছে যে আগামী নির্বাচনে সকল আসন বিএনপির থেকেই লাইসেন্স নিয়ে হচ্ছে আসনে নির্বাচন করতে হবে। অর্থাৎ বিএনপি আসন বন্টনটা করছে, আসন বন্টনের জায়গাটা ঢাকা থেকে লন্ডনে শিফট হচ্ছে কিনা এই ধরনের একটা ভাইব দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে এই বিষয়টি যে আলাপটি দেওয়া হচ্ছে এটি আসলে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এখানে বিষয় আমাদের দলীয় যে বক্তব্য সেটিও আমরা দিয়েছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে আসলে আসনের সংখ্যা নিয়ে, আপনি যেটি বলছেন নাম্বার নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা দূরের কথা আমাদের হয় না। আমাদের আলাপ আলোচনাটা হয়েছে আমরা দেখি যে জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে কোন দল কতটুকু আন্তরিক এবং তারা বাস্তবায়ন করবে সেটার বিষয় আমরা মূলত দেখতে চাই। এইটার বিষয় মূলত হবে আগামী নির্বাচনে এনসিপি জুলাই সনদের পক্ষে যদি বিএনপি জামাত যে অবস্থান করবে তার সাথে একটা রাজনৈতিক বোঝাপড়া কিংবা জোট হতে পারে। কিন্তু তার পূর্বে এই ধরনের আলাপ দেওয়া মূলত এনসিপি নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের
বলা চলে যে চেষ্টা। না কিন্তু জনাব আদিব, আপনি তাহলে বলছেন যে আসন, মানে এটা আসন ভাগাভাগি বলাটা একটু কেমন, কিন্তু আসলে আসনের সংখ্যা নিয়ে মানে ওরকম কোনো আলোচনা আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে এখনো না না করছেন না? না হয়নি আমাদের কিন্তু দলের কিন্তু সাথে। সেইটা করার কোনো সম্ভাবনা কি আপনারা খোলা রাখছেন? আমরা জানি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু আপনারা যে প্রতিক্রিয়া জানালেন তাতে কি মনে হলো যে আপনারা আসলে এটা মানে করার পথও রুদ্ধ করে দিলেন? যদি বিএনপি বা আপনাদের নেতৃবৃন্দের এরকম ইচ্ছাও হইতো, মানে আপনাদের যদি এরকম ইচ্ছাও হইতো যে আপনারা একটা আসনের মধ্যে সমঝোতা করবেন, সেটাও কি আপনারা বন্ধ করলেন কিনা? না, আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে আগামী নির্বাচনে যে রাজনৈতিক মেরুকরণে এনসিপি মধ্যমপন্থার দল হিসাবে নাগরিকদের মর্যাদার প্রশ্নে একটা আলাদা শক্তি হিসাবে হাজির হইতে চায়। সেই জায়গা থেকে এনসিপি এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এখন পর্যন্ত। জনাব আদিব, আপনাকে ধন্যবাদ। জনাব হুমাম কাদের চৌধুরী, আমি আপনাকে এই জায়গা থেকেই প্রশ্নটা করতে চাই যে আমি ধরে নিলাম যে কোনো একটা ধরনের আলোচনা হয়েছেও, কিন্তু বিএনপির পক্ষ থেকে এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওরা 10টা আসন চেয়েছে, 20টা আসন চেয়েছে, আপনি জানেন যে, বা এগুলি কেন মানে সামনে আসছে? মানে বিএনপি কি এনসিপিকে এতভাবে চায় যে এনসিপি বিএনপির মধ্যে আসুক, বা পত্রপত্রিকায় বা গণমাধ্যমে এটা বলে দেওয়া, যেমন জনাব আদিব দাবি করলেন যে যে সোর্সের কথা পত্রিকাটি উল্লেখ করেছে সেই সোর্সটা আসলে বিএনপির সোর্স, অর্থাৎ কোনো আলোচনা যদি হয়েও থাকে এনসিপি এটাকে এখনো মানে জনগণের সামনে আনতে চাচ্ছে না, কিন্তু বিএনপি চাচ্ছে। এটার কারণ কি বলে আপনি মনে করেন যেন হুমায়ুন কাদের চৌধুরী, আপনাদের কেন এনসিপিকে খুব দরকার? প্রথমকে যে প্রশ্নটা করেছেন ও লম্বা চড়া জবাব দিয়েছে, কিন্তু শেষ পর্যায়ে উনি যেটা বললো যে এই আসন ভাগাভাগি নিয়ে ওনারা কোনো আলাপ করেনি, আর যেই আলাপটা বর্তমানে মিডিয়ার মধ্যে এসেছে ওটা বিএনপির একটা সোর্সের থেকে এসেছে। বিএনপির কোন সোর্সের থেকে এসেছে ওই জিনিসটা এখনো ওনারা খোলাসা করেননি। আমি বলতে পারবো না যে আমাদের দলের পক্ষ থেকে কে এই কথা বলেছে, কারণ এই জিনিসটা আমরাও জানি না। আমিও আপনার মতন এটা পত্রপত্রিকায় দেখেছি যে এরকম আলাপ আলোচনা হচ্ছে। তবে যে জিনিসটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে বিএনপি কি আসলেই এত চাচ্ছে এনসিপি কে, আমার দলের প্রধান বেশ কিছু বছর আগে ওনার একটা চিন্তাধারা ছিল। উনি একবার বলেছিলেন যে উনি সকলকে নিয়ে একটা সরকার গঠন করতে চায়। উনি কিন্তু ওখান থেকে সরে আসেননি, উনি এখনো চাচ্ছেন যে আমরা যদি এমন একটা সরকারকে গঠন করতে পারি যেখানে সব ধরনের সব পলিটিক্যাল মাইন্ডসেটের মানুষরা এসে যোগ দিয়ে আমরা যেটাকে মোটা দাগে সবাই ন্যাশনাল গভর্নমেন্ট হিসেবেই বলে। আমরা এটা একটা ডেমোক্রেটিক ইলেকশনের পরে যেহেতু একটা গভর্নমেন্ট ক্রিয়েট করা হবে, ওটাকে আমি ন্যাশনাল গভর্নমেন্ট বলতে পারি না। তবে মাইন্ড ফ্রেমটা কিন্তু এখন ও জায়গাতেই আছে। আপনি দেখছেন যে আমরা অনেকগুলি আসন অলরেডি ছেড়ে দিয়েছি অন্যান্য দলের জন্য। বেশ কিছু দল যারা আমাদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল গত 16 বছর, তাদের জন্য আমরা কিছু আসন ছেড়ে দিয়েছি। আমরা আশা করছি যে এই কোয়ালিশনটা আরো বড় হবে, আর আমরা আশা করছি যে এই যে ইয়াং জেনারেশনের মধ্যে যারা যারা এখন পলিটিক্সে এসেছে তারাও যেন আমাদেরকে জয়েন করতে পারে। তাদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা এটা এডমিট করি। বড় দল হলেও আমাদের চিন্তাধারা এখনো বেশ ওপেন মাইন্ডেড। আমরা এখনো চাচ্ছি যে যাদের থেকে আমরা কিছু নতুন কিছু শিখতে পারবো তাদেরকে আমরা সবসময় আমন্ত্রণ করব। এনসিপি এমনই একটা দল, আমরা সবসময় বলে এসেছি যে বাংলাদেশের ভবিষ্যতে এনসিপি কে আমাদের দরকার হবে। আর আপনার সাথে কথাবার্তা বলার সময় আমি চিন্তা করছিলাম যে ভবিষ্যতে যদি আমরা একসাথে কাজ নাও করতে পারি, একই সাথে যদি আমরা সরকার গঠন নাও করতে পারি, আমরা কিন্তু চাবো যে আমরা যদি বিরোধী দলে থাকি আমরা শক্তিশালী একটা বিরোধী দল হিসাবে কাজ করতে পারবো, আর ওনারা যদি বিরোধী দলে থাকে ওনারা যেন একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে কাজ করতে পারে। সেই কারণেই কিন্তু এই বোঝাপড়াটা চলছে আমাদের মধ্যে, এই আলোচনাটা চলছে। আনফরচুনেটলি এনসিপির সাথে যখন আলাপ আলোচনা হয় তখন আমি ওই ধরনের মিটিং এর মধ্যে থাকি না। তবে এনসিপির অনেক ব্যক্তির সাথে আমার পার্সোনাল যোগাযোগ আছে, এবং আমি কিন্তু এই যোগাযোগটা মেনটেন করছি যে পলিটিক্সের মধ্যে আপনার শেষ বলে তো কিছু নেই। সেই জন্য ওই রিলেশনশিপটা আমরা বিল্ড করতে চেষ্টা করছি যে নেগোসিয়েশন যদি হয়, ব্যাকডোর নেগোসিয়েশনও যেন সবসময় অনগোয়িং থাকে। ওকে, আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সকলকে নিয়ে সরকার গঠন করার ইচ্ছাটা যে আপনারা দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাও স্পষ্ট করছেন যে নেতৃত্বে আপনারাই থাকবেন,
অর্থাৎ মানে আপনাদের নেতা মেনে, আপনাদেরকে বড় জোট মেনে যারা আসতে চায় তারা আসবে। তো এখন যারা নতুন বন্দোবস্তের কথা বলে যারা এই জুলাইয়ের আন্দোলন করলো, অগাস্টে রক্ত দিল, তারা কেন আপনাদের নেতৃত্ব মেনে আসবে? মানে সেটা কেন? মানে আপনারা অনলি বিকজ আপনারা বড় দল, এর আগেও দেশ শাসন করেছেন সেজন্য, মানে না আর কিসের জন্য? আমাদের না না, এখানে আমি আপনার সাথে একমত। এখানে আমরা ডেফিনেটলি চেয়েছি যে আমাদের নেতৃত্বে নতুন সরকার গঠন হবে, যারা যারা আমাদেরকে জয়েন করবে তারা আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নেতা মেনেই হয়তো জয়েন করবে। এটা আপনি এখানে একদমই ভুল না। এটার একটা কারণ আছে, এক্সপিরিয়েন্স। আমরা রাজনীতি যারা যারা করি, এখানে এক্সপিরিয়েন্স যে একটা বড় ফ্যাক্টর, এই জিনিসটা হয়তো নতুন যারা এসেছে তারা স্বীকার করতে রাজি না। কিন্তু মিস্টার চৌধুরী, আওয়ামী লীগ তো অনেক দিনের এক্সপিরিয়েন্স ছিল, এক্সপিরিয়েন্স চুরি। ওটাই, ওনাদের তো সমস্যা হয়েছে যে ওনারা চুরির এক্সপিরিয়েন্সকে কাজে লেগে, না রাজনীতির এক্সপিরিয়েন্সও ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স যে অনেক বেশি, মানে আমরা তো অনেক বেশি ইতিবাচক দেখি নাই এক্সপিরিয়েন্স মিস্টার চৌধুরী, এটার জন্য আমরা বলতেছি আর কি। না না, আমি এখানে আপনার আওয়ামী লীগের ব্যাপারে আমি একদমই অপছন্দ করি আওয়ামী লীগের ব্যাপারে কথা বলার। হাউএভার, আওয়ামী লীগের কথা যেহেতু আপনি উঠিয়েছেন, আমি বলে দিই, আওয়ামী লীগের যখন তারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন নতুন আওয়ামী লীগকে তারা দলে নিয়ে এসেছে এবং পদ পদবি দিয়েছে, ওরা কিন্তু একটা ফ্যাক্টর বারবার করে দেখেছিল যে এরা ডিসিপ্লিন কত মেনটেন করে চোর বাবাদের, এবং তারা নিজেরা কত ভালো চুরি করতে পারে। ওই এক্সপিরিয়েন্সটা দেখেই কিন্তু তাদেরকে পদ পদবি দেওয়া হতো। আমরা এখন যেটা চেষ্টা করছি যে আমাদের নেক্সট জেনারেশন যারা নতুন নতুন পলিটিক্সে আসছে, তাদের মেধা এবং তারা কতটা দেশপ্রেম দেখাতে পারে, এই জিনিসটা বিবেচনা করে কিন্তু আমরা আস্তে আস্তে করে তাদেরকে দলের মধ্যে জায়গা দিচ্ছি এবং তাদেরকে কিছু প্রাধান্য দেওয়া হচ্ছে যে তারা যেন কোনো এক্সপিরিয়েন্স রোল প্লে করতে পারে। জনাব চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব আদিবের কাছে একটু আসি। জনাব আদিব, আমরা কিন্তু প্রাণপণ চেষ্টা করছি এনসিপির রাজনীতিটা বোঝার, কিন্তু এনসিপি নিজেদের রাজনীতিটাকে যেভাবে মানে বলতে চাইছে যে এটা বিএনপির থেকে আলাদা, জামায়াত থেকে আলাদা, অন্য একটা রাজনীতি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এনসিপির রাজনীতিটা এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এনসিপি আসলে আমাদেরকে, এনসিপি যদি দেশ পরিচালনায়, সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, দেশ পরিচালনায় যদি থাকে, তাহলে এনসিপি আমাদের কোথায় নিয়ে যেতে চায় এবং কতগুলি পার্টিকুলার স্পেসিফিক কোশ্চেনের জবাব কি এনসিপি আমাদের দিয়েছে কিনা, মানে আপনার কাছে কি মনে হয়? কারণ আমি প্রশ্ন করছি আদিব, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এনসিপির নেতৃবৃন্দ এক একজন নেতা এক এক রকম ভাষায় কথা বলেন, এবং এনসিপি মোটামুটিভাবে একরকমভাবে কথা বলতেছে সেইটা আমার মনে হয় নাই। এবং যারাই আসলে এনসিপির বিপক্ষে যায়, এটাও একটা প্রশ্ন যে তাদেরকে অনেক শত্রু জ্ঞান করা হয়। যেমন ধরেন, প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হলো, আপনার দলের শীর্ষ নেতা একজন বললেন যে আপনি যদি লাগে আপনি আমাদের দলের টিকেটে এসে ইলেকশন করেন। মানে আমি সাংবাদিকদের প্রতি এইরকম আমি জীবনে দেখি নাই। মানে আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে তারুণ্য, এটা কি আসলে মানে, বা আপনি যদি প্রথম থেকে বলতেন এনসিপির রাজনীতিটা আসলে কি, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে আবারও। দেখেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, এখন পর্যন্ত গত 8-9 মাসে আমরা এনসিপি গঠিত হওয়ার পর থেকে, 28শে ফেব্রুয়ারির পর থেকে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, আমাদের প্রথম থেকে, যে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি নিউ রিপাবলিক চাই। এবং সে কারণে আমরা যেটি বলেছি, এখানকার শাসনতান্ত্রিক কাঠামোর একটা মৌলিক পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন, এই দুইটা জায়গায় আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি। রাজনৈতিক মৌলিক কাঠামো পরিবর্তনের জায়গায় আমরা বলেছি সেটা মৌলিক কাঠামো পরিবর্তন করে এটা নতুন সংবিধান দরকার, যে নতুন সংবিধান আমাদের এখানকার মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতির ভিত্তিতে, মূলনীতিতে আমাদের একটি নতুন সংবিধান হবে। এবং সেখানে আরো অন্যান্য অধিকারের বিষয়, যেগুলো আরো ডিটেলস আমাদের ঐকমত্য কমিশনে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা এনসিপি এজ এ পার্টি আকার এস্টাবলিশড হয়েছে। এনসিপি কোনো ব্যক্তি আকার এস্টাবলিশড হয় না, অর্থাৎ এনসিপি নাহিদ ইসলাম কিংবা এনসিপি হাসনাত আব্দুল্লাহ কিংবা সাদিসানো সেটা হিসাবে এস্টাবলিশড হয় না। এনসিপি তার নেতৃত্বকে সবসময়
বাংলাদেশে একটা জিনিস করেছে, সেটা হচ্ছে জবাবদিহিতা, এবং তাকে কন্টিনিউয়াস প্রশ্নের মধ্যে দিয়ে নিয়ে এসে সেটা তার দলীয় অভ্যন্তরীণ প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হয়, এবং তার দলীয় নেতৃবৃন্দরা যদি কোনো রাজনৈতিক বক্তব্য বা মন্তব্যের ক্ষেত্রে তারা ভুল করে থাকে, সেটাকে তাকে পাবলিকের সামনে তাকে অ্যাপোলজি করতে, সেটাকে তার দলীয়ভাবে সেখান থেকে চেষ্টা করা হয়। ফলশ্রুতিতে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে একটি সমন্বিত লিডারশিপের একটা নতুন ডিনামিক্স নিয়ে আসছে। সেটা আপনি বাংলাদেশের রাজনীতিতে যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের দু পরিবারের যে রাজনীতি দীর্ঘ 54 বছর ধরে চলে আসছে, শেখ পরিবার কিংবা জিয়া পরিবার, এর বাহিরে আমরা দেখেছি যে জামাত ইসলাম কিংবা জাতীয় পার্টি আলাদাভাবে একটা রাজনীতি করছে। সেই দলগুলোর ক্ষেত্রে জামাত ইসলাম যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি, তার একটা আলাদা রাজনীতি। জাতীয় পার্টি ফুললি একেবারে পরিবার ভিত্তিক। ফলশ্রুতিতে এনসিপি এখানে যে নিউ লিডারশিপ এবং সমন্বিত একটা লিডারশিপের যে একটা রাজনীতি, সেই রাজনীতির সংস্কৃতিটা এনসিপি নিয়ে আসে। এনসিপি আরো কিছু সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে চেঞ্জ করার চেষ্টা করেছে, কিন্তু এখানে আমাদের এই চেষ্টাটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র এটা এনসিপিরই দায়িত্ব না, বরঞ্চ এনসিপির পাশাপাশি এখানে বিদ্যমান যে বিএনপি আছে, আপনি জামাত বলেন, অন্যান্য দলগুলোকে একই সাথে দায়িত্ব পালন করতে হবে। আমরা এখানে দেখেছি যে 54 বছরে বাংলাদেশে যে বাংলাদেশটা আমাদের এখানকার সিভিল সোসাইটি বলেন, আমাদের এখানে ইস্টাবলিশমেন্ট বলেন, রাজনীতি বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশটাকে এমন একটা জায়গায় আমাকে মুখোমুখি করছে, আমি যেখানে একটা নতুন রাজনীতি করতে চাচ্ছি, আমি এখানকার বাংলাদেশে একটা নিউ পলিটিক্যাল ইকোনমি আমাকে খুঁজতে হলে আমাকে নতুন করে চিন্তা করতেছে আমি যদি একটু মাঝখান থেকে কথা বলি যে আপনি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চেয়েছে এনসিপি, সে কথা বলেছেন, সংবিধানের পরিবর্তন চেয়েছে, সে সবই ভালো ভালো কথা, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা প্র্যাকটিসের ক্ষেত্রে এনসিপি কতটা করলো সেটা যদি আমরা পিছন থেকে তাকাই, তাহলে আপনি এটার মধ্যে কি দেখেন? আসলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামী থেকে এনসিপি কিভাবে দল পরিচালনা করছে, তাদের ব্যয় কোথায় নির্বাহ করছে, তারা বাড়ি ভাড়া কোত্থেকে নিচ্ছে, তারা চাঁদাটা কিভাবে নিচ্ছে, কত টাকা, এইটার কোনোটাই অনেকটাই পরিষ্কার করার কথা, কিন্তু তা কিন্তু আসলে পরিষ্কার করা হয় নাই। বারবার, যেমন ধরেন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আমরা বাংলাদেশে কিন্তু কমিউনিস্ট পার্টি দেখেছি, যে কমিউনিস্ট পার্টিতে হোল টাইমার হিসেবে তারা টাকা বেতন নিতেন। আপনাদের দলের প্রধান কি আপনাদের দল থেকে বেতন নেন? আপনি কি আপনাদের দল থেকে বেতন নেন? এই প্রশ্নগুলি আসবে। মানে আমরা যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের মধ্যে অর্থ সমাগম এবং অন্যান্য জায়গা থেকে এই কথাগুলি বলি, তাহলে কিন্তু অনেকগুলি জায়গায়, যেমন আরেকটা বলি, এটা আমি শেষ, যে আপনারা কিন্তু কারো কারো সমালোচনা করেন, ধরেন কোনো ব্যবসায়ীর সমালোচনা আপনি করবেন এবং কোন ব্যবসায়ীর সমালোচনা আপনি করবেন না, সেটাও কিন্তু আপনারা ঠিক করেন। কারণ আমরা তিনটা একই ধরনের পচা ব্যবসায়ীর ক্ষেত্রে দেখি যে একটাকে আপনারা সমালোচনা করছেন, একটাকে করছেন না। এইটারও তো নিশ্চয়ই কোনো কারণ নিচে থাকবে, যেটা রাজনৈতিক কারণ। না, এখানে প্রথমত বিষয় হচ্ছে, আমি আপনাকে বলি, সেটি হচ্ছে যে আপনি যেটি বলেছেন যে ব্যয়ভার বহনের, দেখেন আমি সেই জায়গাটি পাল্টা প্রশ্ন করেছি যে আমরা 54 বছরে বাংলাদেশে, আপনার যখন আবার এখানে বলে যে তরুণরা নতুন রাজনীতি করতেছে, তারা শিখতেছে, তারা শিখতেছে, আমরা যখন শিখার চেষ্টা করতেছি, আমরা দেখতেছি আমাদের সামনে কোনো ভালো উদাহরণ নাই। ফলশ্রুতিতে আমাদের যেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমাকে থিসিস, অ্যান্টিথিসিস এবং আমাকে মানে অন টেস্ট কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রসেস আমাকে চেষ্টা করতে হচ্ছে। আপনি যেটি বলছেন যে আপনাদের প্রধান, দলীয় প্রধান, সে এখান থেকে খরচ নিবে কিনা, আমাদের নতুন যে খসড়া গঠনতন্ত্র রয়েছে, সেই খসড়া গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি শুধুমাত্র কেন্দ্র না, একেবারে উপজেলা পর্যন্ত যারা মূল সংগঠক হিসাবে 2 থেকে 3 জন যারা ফুল টাইম পার্টি করবে, তাদের জন্য এনসিপি একটা আর্থিক কাঠামো কিংবা পার্টি থেকে একটা কাঠামোর চিন্তা ভাবনা করছে। এখনো সেটি বাস্তবায়ন এখনো হয় না, কারণ আমরা মাত্র পথ চলা শুরু করছি। একই সাথে আমাকে 3টি কাজ করতে হচ্ছে, আমাকে নিয়মিত রাজনৈতিক যে বহাসগুলো হচ্ছে সেটা অংশগ্রহণ করতেছে, আমাকে দলকে শক্তিশালী করতে হচ্ছে, একই সাথে আমাকে এখানকার নিবন্ধনের জন্য নানা ফোর্সের সাথে আমাকে ফাইট করতে হচ্ছে। ফলশ্রুতিতে আমরা আমাদের যে থিসিস গুলো, আমরা যেগুলো চিন্তা করতেছি কন্টিনিউস, তাহলে আমাদেরকে এখানে আমরা এমন একটা জায়গায় প্রসেসে শুরু করতে চাচ্ছি যেটার উদাহরণ আগে নাই, যেটাকে আমাকেই নতুন করে শুরু করতে হচ্ছে। আমরা এই ইসিতে নিবন্ধন করার আগে এখানে বাংলাদেশে কেউ কোনোদিন প্রতিষ্ঠান সে কোন নীতিমালার ভিত্তিতে তার প্রতীক বরাদ্দ করতেছে, সে এটা কি শুধুমাত্র ইসির যে কর্মকর্তা যে 5 জন, তার
মানে ব্যক্তি ইচ্ছার উপরে একটা দলের তার হচ্ছে আচ্ছা, তালিকা কি ঠিক হবে কিনা, আমরা একটু এটা আমি বলি এই কোশ্চেনটা আমরা করছি। জি, আমরা একটু জি ভাই, স্পেসিফিক সাজায় নিয়ে আসি। তাহলে আপনি বললেন যে আর্থিক কাঠামোতে আসলে দলের প্রধানরা বা দলে যারা মানে অনেক বেশি সময় দিবেন তারা টাকা নেবেন না কি সেটা ঠিক করা হচ্ছে। আপনাকে এটাও ঠিক করবেন যে আপনারা কোন দল থেকে কত টাকা চাঁদা নিচ্ছেন বা আর্থিক সহযোগিতা নিচ্ছেন সেটা আপনারা প্রকাশ করবেন। একসময় এই প্রশ্ন করার পরে এটা বলা হয়েছিল যে তাহলে তো তাদের উপর আক্রমণ আসতে পারে, কিন্তু সারা পৃথিবীতে এটাই তো নতুন বন্দোবস্ত। যদিও উদাহরণ নাই, আমরা এই প্রশ্ন আসলে বিএনপিকেও করব। জনাব হুমায়ুন কাদের চৌধুরীর মতো যারা তরুণ নেতারা আছেন তারা কিন্তু এই প্রশ্ন অলরেডি অনেকভাবে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আপনারা নতুন বন্দোবস্তের কথা বলছেন, আপনারা কি এগুলি ঠিক করবেন যে আসলে এই কোন পলিটিক্যাল পার্টি কিভাবে চাঁদা নিবে এবং সেটা কিভাবে জনসমক্ষে এটা রাখবে, এগুলিও কি আপনারা ঠিক করেছেন? এখানে বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে পাবলিকলি আমাদের চাঁদা উত্তোলনে, চাঁদা বলতে আমাদের যে ডোনেশন যে সিস্টেম আছে, সেখানে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের দলের যারা কর্মী, তারা সরাসরি নিজেরা দিয়ে থাকেন, অনেকে নগদ দিয়ে থাকেন। একই সাথে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যন্ত, উপজেলা পর্যন্ত আমাদের যে কমিটি কাঠামো আছে, সেই কমিটির যারা দায়িত্বে আছেন তারা তাদের ব্যক্তিগত পেশাগত জায়গা থেকে শুরু করে নিজেরা যতটুকু পারে সক্ষমতা অনুযায়ী করে থাকেন। এর পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও দিয়ে থাকে। জি, এখানে প্রকাশের আমরা কিভাবে প্রকাশটা করব সেটার আমি তো যেটা বললাম আপনাকে যে আমরা কোন প্রক্রিয়া ইকোনমি পলিটিক্যাল ইকোনমিটা আমরা কিভাবে এখানকার এস্টাবলিশ করবো একটা নতুন উদাহরণ দিব, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আপনাদেরও যদি বেটার কোনো সলিউশন কিংবা সাজেশন কিংবা প্রস্তাবনা থাকে সেটাও দ্বারা আমাদেরকে এনরিচ করতে হবে। আমার কাছে তো কোনো বেটার সাজেশন নেই, আমার কাছে একটাই সাজেশন, যা কিছু সবকিছু স্বচ্ছ করা আর কি, আর কোনো কিছু না। যে আপনি যদি 5 টাকা কাউকে দেন, 10 টাকা কারো কাছ থেকে নেন, সেটা খালি প্রকাশ্যে থাকা। ইউনিফাইং ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে আমরা সবাই ন্যাশনালিজমের মধ্যে বিশ্বাস করি, আর আমাদের আপনি কি ন্যাশনালিজম ডিফাইন করতে পারবেন? আমি অ্যাকচুয়ালি ন্যাশনালিজমটা ডিফাইন করতে পারবো। এই জিনিসটা গতকালকে আমি এটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। আপনার বাংলাদেশের বাইরে আপনি যখন ন্যাশনালিজম নিয়ে কথা বলেন না, তো ওটা কিন্তু একটা খুব খারাপ কনোটেশন চলে এসেছে, স্পেশালি ওয়েস্টের মধ্যে। ওটা হচ্ছে গিয়ে যে আপনি ইউ আর গোয়িং টু বি ভেরি ক্লোজ মাইন্ডেড, আপনার ইকোনমিও আপনি ক্লোজ করে রাখবেন, বাইরের কাউকে ঢুকতে দিবেন না। আমাদের জন্য ন্যাশনালিজম একটু ভিন্ন ডেফিনেশন আছে। ওটা হচ্ছে যে আমরা যেহেতু একটা ছোট দেশ, আর আমাদের উপরে যে সারাক্ষণ যে বাইরের দেশটির একটা প্রেশার থাকে, আপনি হয়তো ভালো মতো বুঝতে পারছেন যে কার কথা বলছি। এই আমাদের বর্ডার সিকিউর রাখা, আমাদের ইকোনমি সিকিউর রাখার, আমাদেরকে যে এই বুলিং মেন্টালিটি থেকে প্রোটেকশন দেওয়াটাই কিন্তু আমি ন্যাশনালিজম হিসাবে মেনে নিয়েছি। আপনি হয়তো এই জিনিসটা আমাদের বুঝাতে কষ্ট হয়। এই ব্র্যান্ডের ন্যাশনালিজম তো এনসিপিও মারাত্মকভাবে ধারণ করে, জামাত ইসলামীও তো ধারণ করে। মানে আপনারা কেন আলাদা, এইটা তো আলাদা করে আপনার কাছে একটু আমার জানতে চাইতে হবে। কিন্তু আমি এই প্রশ্নটা একটু করি জনাব চৌধুরী, আপনার জন্য। মানে আপনাকে এই প্রশ্ন করা যায় কারণ আমি সিনিয়রদেরও করেছি বারবার, সিনিয়ররা একরকম উত্তর দিয়েছেন। আপনি মানে লিডার বড় কিন্তু বয়সে তরুণ, সেই জন্য আপনাকেও জানতে চাই, আপনার কি মানে আমি যদি পার্টির আপনাদের দলের প্রধানের কথা বলি, যে দলের প্রধানের জায়গায় বা দলের জায়গাও টাকা পয়সা কত নেওয়া হচ্ছে, কত দেয়া হচ্ছে, এটা কি পরিষ্কার? মানে আমি সোজা ভাষায় বলি, এখন তো কথা বললে কেমন জানি সবাই একটু রাগ করে, কিন্তু জনাব তারেক রহমানের উপরে ভরসা আছে বলে আমি জানতে চাই, জনাব তারেক রহমান কি পার্টি থেকে বেতন নেন? মানে উনি কি করেন? জনাব তারেক রহমানকে যেই সাপোর্টটা দল দিচ্ছে ওটাতেই ওনার চলতে হচ্ছে। আর আপনারা সকলেই দেখেছেন তারেক রহমান সাহেবের জীবনযাপন কিন্তু ইজ ভেরি সিম্পল। তো ওনার যে ওরকম খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে, ওটা সেইটা হয়তো লাক্সারিয়াস আপনার স্কেলে না, কিন্তু আমার স্কেলে আবার খুব সিম্পল না। আপনি স্কেলটা কত বড় ছোট নিচ্ছেন? না, আমি আপনার সাথে একমত। এখানে আপনি যদি আমাকে বলেন যে তারেক রহমান সাহেব একটা বড় গাড়ি চালাচ্ছে, জি জি জি, না উনি একটা বড় গাড়ি চালাচ্ছে, আমি আপনাকে বলতে পারবো যে বড় গাড়িটা কিন্তু লিসে নেওয়া, আর লিসের মান্থলি পেমেন্টটা আমাদের দল দিচ্ছে। না, ওইটা অনেক। কিন্তু আমি যেটা আশা করব যে আমি যখন মানে জানতে চাইবো তখন যেন জানতে চাইতে পারি যে মানে আসলে এটা কোত্থেকে কি হইতেছে। আমরা নতুন বাংলাদেশ বলতে সেইটাই বুঝি, নতুন বাংলাদেশ বলতে সেরকমই বুঝি, একটা পরিবারের কাছে। খালেদ ভাই, আপনি হয়তো রিসেন্টলি দেখেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়েবসাইটটা কিন্তু রিলঞ্চ করা হয়েছে, আর ওটার মধ্যে আমাদের একটা নতুন সেকশন করা হয়েছে, যে জিনিসটা ইজ এ ডোনেশন পেজ। আর ডোনেশন পেজটার মধ্যে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি যে পার পারসন কতখানি ডোনেট করতে পারবে, ওটার মধ্যে ক্যাপ দিয়ে দেওয়া হয়েছে।
এবং আপনাকে কিন্তু অনলাইন রিসিট দিয়ে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি। তো আমাদের কিন্তু ওই ট্রান্সপারেন্সিটা আমরা বাড়াতে চেষ্টা করছি, যে যত বেশি আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো তত হয়তো মানুষজন আমাদের উপরে ভরসা বেশি করতে পারবে। আমাদের প্রবলেম হয়ে গেছে যে অন্যান্য দলগুলি কিন্তু এখনো ওই ধরনের ট্রান্সপারেন্সি ওই ধরনের স্টেপ এখনো নেওয়া শুরু করে নাই ট্রান্সপারেন্সির জন্য। ওকে, আপনাকে থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। আমাদের একজন দর্শক মোহাম্মদ জাবেদ আমাকে প্রশ্ন করেছেন, খালেদ শেখ হাসিনা কি সাক্ষাৎকার জন্য আপনাকে তারিখ দিছে? না ভাই, দেয় নাই। আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিবের কাছে একটু আসতে চাই। তার আগে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করছিলাম যে জোটবদ্ধ হয়ে এক দলের প্রতীকে অন্য দলের প্রার্থী নির্বাচনের সুযোগ বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, বিএনপির আপত্তি উপেক্ষা করে এভাবে আরপিও সংশোধন সমর্থন করেন কিনা? শতকরা 83% দর্শক এটিকে সমর্থন করেছেন, শতকরা 17% দর্শক এটিকে সমর্থন করেন নাই, 22,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আসতে চাই যে সম্প্রতি আমরা দেখেছি জুলাই শহীদ মুগ্ধের ভাই জনাব স্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছেন। বিএনপি থেকে 237টি আসন থেকে প্রার্থী ঘোষণা করার পর একটা অবশ্য বাদ দেওয়া হয়েছিল, 236টা বাদ ঘোষণা করার পর ফাঁকা রাখা আসন কোনোটি মাহফুজ আলম, মানে বর্তমান যে উপদেষ্টা আছেন জনাব মাহফুজ আলম এবং উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার জন্য খালি রেখেছে কিনা এ নিয়েও আলোচনা আছে। এসব নিয়ে কি বলবেন? 2 জন ছাত্র প্রতিনিধি কি নির্বাচনী সরকারে থাকছেন? তাদের মধ্যে একজন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কিন্তু আমাকে বলেছিলেন যে আমি এখন নির্বাচন করি আর না করি, নির্বাচনের কাছাকাছি সময় আমার আর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা উচিত হবে না। তারা পদ ছাড়ার ব্যাপারে আপনাদের পার্টিতে কোনো আলোচনা আছে কিনা? আমি আরেকটু যোগ করতে চাই, অনেকেই বলে থাকেন আপনাদের দলের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নাকি মন্ত্রীপাড়ায় হয়ে থাকে এখনো। এটি কি আসলে ঠিক কিনা, যে মানে মন্ত্রীপাড়া বলতে উপদেষ্টাদের বাসায় বা উপদেষ্টাদের পৌরোহিত্যে হয় কিনা সেটি? তারা কি পদ ছেড়ে এসে বিএনপির হয়ে নির্বাচন করবেন, আপনাদের হয়ে নির্বাচন করবেন, রাজনীতি করবেন না, সেটা যদি একটু বলেন। শহীদ মুগ্ধের ভাই যিনি আছেন, আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখেছিলাম যে মুগ্ধের শহীদ হওয়াটা আমাদের সবার মধ্যে একটা বড় প্রভাব রেখেছিল। সেখানে স্নিগ্ধের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে আপনারা আসলে একটু মন খারাপ করেছেন কিনা, পিছিয়ে পড়েছেন কিনা? প্রথমত বিষয় যেটা হচ্ছে, আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করছেন। আপনি স্নিগ্ধ দিয়ে শুরু করেন, আমি আপনাকে মনে করে দিব। আচ্ছা, স্নিগ্ধ দিয়ে শুরু করেন। স্নিগ্ধের ইস্যুটি, যে বিষয়টি হচ্ছে যে স্নিগ্ধ তিনি তার শহীদ হওয়ার পরবর্তীতে আমি দেখছি তারা অনেকগুলো দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেখানে তিনি দায়িত্ব ছিলেন, সিইওর দায়িত্ব ছিলেন। এরপরে তিনি বাংলাদেশ স্কাউটের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এবং পরবর্তীতে তিনি সর্বশেষ সম্ভবত দেশের বাহিরে পড়াশোনা করতে যাওয়ার এরকম কোন একটা বিষয় সম্ভবত তিনি মনে স্থির করেছিলেন, বা কিছু একটা বিষয়। সেই জায়গা থেকে আমার কাছে যেটি মনে হয়েছে যে এখানে দুটি বিষয়। প্রথমত বিষয় হচ্ছে যে বিএনপি, আমরা দেখেছিলাম যে অভ্যুত্থানের পর প্রথম বিএনপির কতজন শহীদ হয়েছেন এই সংখ্যাটা প্রথম বিএনপি নিয়ে এসেছিল, যে তাদের 400, প্রথমে বলেছিল 204, তারপরে 427 এরকম একটি সংখ্যা তারা প্রকাশ করেছে। অর্থাৎ আপনি এর আগেও একটি প্রশ্ন করেছিলেন যে আসলে বিএনপি কেন বারবার এনসিপি কে নিতে চাচ্ছে, বা এনসিপি কে কেন তার দরকার। আমার কাছে যেটি মনে হচ্ছে যে বিএনপির ভিতর থেকেও একটা জিনিস হচ্ছে যে, যেহেতু দেখেন আজকেও তাদের মানে বিএনপির মনের ভিতরে যেই বিষয়টা, সেটা অনেক সময় তাদের অবচেতন মনে বের হয়ে যায়। যেমন ধরেন আজকে তাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ভাই বলছেন যে কমিশন, ঐক্যমত কমিশন এগুলো আমরা বুঝি না, আমরা 31 দফা অনুযায়ী আমরা আমাদের রাষ্ট্র চালাবো। তার পূর্বে আপনার হচ্ছে তাদের আরেকজন স্থায়ী কমিটির সদস্য, তিনি বিশেষ করে মেজর হাফিজউদ্দিন, তিনি বলেছিলেন যে সনদ টনদ এগুলো পরের হিসাব, আগে নির্বাচন করতে হবে, নির্বাচনের সব সমাধান। তো এই যে বিএনপির অন্তরে আসলে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে তার মনে যে একটা দ্বিধা আছে কিংবা হচ্ছে সংশয় আছে, সেইটাকে ঢাকার জন্য তারা নানাভাবে যারা অভ্যুত্থানের ফেস আছে তাদেরকে তাদের পার্টিতে অ্যাকোমোডেট করা বা পার্টির সাথে এলাই দেখানোর জন্য তাদের আপ্রাণ চেষ্টা থাকে। সেই চেষ্টার একটা ধারাবাহিকতা ফল হিসাবে তারা সর্বশেষ আপনার হচ্ছে স্নিগ্ধকে হচ্ছে তাদের দলীয় যে সদস্য ফর্ম সেটা পূরণ করে খুব সম্ভবত তাকে মেবি নির্বাচনের জন্য প্রস্তুত করতেছে। এটি আমার কাছে মনে হচ্ছে যে তাদের সেই চেষ্টা জায়গা থেকে। আপনাকে একই প্রস্তাব দিলে আপনি কি যাবেন? কাকে? নো, বিএনপির সাথে আমার যাওয়ার কোনো সুযোগই নেই, সেটি জামাতও নেই, এবং আগে আওয়ামী লীগ নেই। কারণ যদি আমি বলি ভাই, যদি এনসিপি যায়, না,
না, এখানে বিষয় হচ্ছে কি ভাই, বিএনপির সাথে যাওয়া মানে এখানে বিএনপির সাথে আমরা বিএনপির রাজনীতি করতে যাচ্ছি না। হ্যাঁ আমরা বলছি বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ যেই দল সবচেয়ে বেশি আন্তরিক হবে, উদার হবে, এই দলের সাথে আমাদের একটা রাজনৈতিক আপনাদের বোঝাপড়া কিংবা হচ্ছে জোট হতে পারে। আপনাদের এটা জোট বলছি হইলে তো জুলাই আপনারা সনদের আইনে। আপনাদের আমি যেটুকু বুঝি আর কি, আপনাদের জোট হলে সঙ্গে জি সঙ্গে জি, আপনি দেখবেন যে বিএনপি অনেক আন্তরিক। না না না, এখানে সনদের বিষয়, সনদের সনদের বিষয় বিষয় কিন্তু আমরা সনদের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিন্তু সেটি এখনো বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে সেটি দেখিনি। কারণ বিশেষ করে উচ্চকক্ষ পিআর কিংবা মৌলিক সংস্কার বেশ কিছু প্রশ্নতে আমরা দেখেছি যে বিএনপি এখন পর্যন্ত তারা রিজিড এবং হচ্ছে সর্বশেষ আপনারা সরকার গেলে দেখবেন এক সবকিছু সপ্তাহ ঠিক টাইম হয়ে দিয়েছে। গেছে, আপনারা গেলে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। হাওয়েভার আপনি স্নিগ্ধের বিষয়টা পরিষ্কার করেছেন, আপনি যদি এখন বাকি দুইটা বিষয় বলেন। ছাত্র উপদেষ্টা, জি, ছাত্র উপদেষ্টারা কি ছাত্র আসলে উপদেষ্টা দিয়েছে। ছাত্র উপদেষ্টা কি প্রথমত এখনো সরকারে থাকা ঠিক হচ্ছে কিনা, তাদের জন্য আসলে বিএনপি জায়গা খালি রাখছে কিনা, এটাও যদি একটু বলতেন। মন্ত্রী এটি পাড়াতেই আসলে আপনাদের প্রথমত হ্যাঁ আমি বলি বিষয়টা আপনি যেটি বলছেন যে মন্ত্রীপাড়া থেকে এনসিপি পরিচালিত হয় কিনা, দেখেন এটি একটি কি বলে রাজনৈতিক ভাবে হচ্ছে এনসিপি কে বলার জন্য একটা বক্তব্য। কারণ হচ্ছে এনসিপির মন্ত্রীপাড়া থেকে কখনোই এনসিপি পরিচালিত হয় না। কারণ আপনি এখানে একটি বিষয় হচ্ছে যে এনসিপি কোনো একক ব্যক্তি নির্ভর দল না, যে ওই এক ব্যক্তি শুধু মন্ত্রীপাড়ায় আছে তার কথা মতন এনসিপি চলতেছে না। এনসিপির একটা আহ্বায়ক কমিটি আছে, তার সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ আছে, তার নির্বাহী কমিটি আছে 55 সদস্যের, এবং তার সর্বশেষ আপনার সর্বোচ্চ যেটা কেন্দ্রীয় কমিটি আছে 210 সদস্যের। এনসিপি যখন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেয় সেটা তার রাজনৈতিক পরিষদ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয় এবং সেটা পরবর্তী নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আলোচনা এটার মধ্যে করে মাহফুজ সাহেব বা আসিফ সাহেব কোনো চূড়ান্ত। রোল প্লে করেন না? না না, তারা এখানে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোনো ধরনের রোল প্লে করেন না, প্রভাবিত করার চেষ্টা করতে পারেন না, কিংবা হচ্ছে আপনার সরি দুঃখিত, নো প্রবলেম। যে আপনার সেই জায়গাটিতে তাদের এই সুযোগটি হয় না কখনো। তারা কি এনসিপিতে ফিরে আসবেন যখন সরকার ছেড়ে দিবেন, নাকি তারা কোথায় নির্বাচনটা করবেন এটি আসলে খুব একটা জটিল প্রশ্ন। কারণটি হচ্ছে যে আমরা দেখলাম বিএনপি খুব কড়াভাবে গত নভেম্বর ডিসেম্বরে গত সেপ্টেম্বরে তারা হচ্ছে উপদেষ্টা আসিফ, মাহফুজ এবং হচ্ছে খলিল রহমান তিনজনের নাম ধরে তাদের পদত্যাগ ছিলেন। এরপরে দেখলাম যখন সরকার নির্বাচনের একটা ডেট আপনি শরৎচন্দ্র পড়েছেন না, বৃহৎ প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলিয়া দেয়। বৃহৎ প্রেম যে তারা হচ্ছে দেখলাম যে তারা হচ্ছে পদত্যাগ চাইলো, এরপর দেখলাম যে তারা সেই পদত্যাগটা চাচ্ছে না। আবার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও বলছেন তিনি স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। ফলশ্রুতিতে যেহেতু এনসিপির আপনার হচ্ছে যে ছাত্র উপদেষ্টা যে দুজন আছেন তাদের এখনো আমি বলি একটু ভাই তাদের জি বলেন আপনি জি দুঃখিত সরি অসুস্থতায় আসলে না না ইটস ওকে আমারও কি অবস্থা, জি বলেন। যে তাদের দুজনের এখনো মানে ভবিষ্যৎ ক্যারিয়ার 30 থেকে 40 বছর অপেক্ষমান আছে। ফলশ্রুতিতে তাদের রাজনৈতিক ক্যারিয়ারটা তারা কিভাবে দেখতেছেন, রাজনৈতিক ভীষণটা রাজনৈতিক ক্যারিয়ারটা এটা একান্ত তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু তারা যে এনসিপির বাইরে চিন্তা করতে পারতেছেন এইটা কিরকম? এনসিপির বাইরে কি তাদের চিন্তা করতে পারার কথা? এনসিপির বাহিরে চিন্তা করতে পারাটা মানে এনসিপির আদর্শ এনজিও টাইপ একটা দেশ চালানোর ক্ষেত্রে সেটা রয়েছিল, এটা আপনাদের ক্ষেত্রে হবে কিনা বা আপনারা এরকম নেবেন কিনা সেটা নিশ্চয়ই আপনারা ভেবে দেখবেন। যাই হোক, আমি একটু আদিবের কাছে একটু আসতে চাই। জনাব আদিব, আপনি জানেন যে নিরাপত্তার প্রশ্ন যখন উঠতেছে তখন একটি কথা বারবার আসছে যে 9000 মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হচ্ছে, যেটা আসলে আপনারা এটাকে সাপোর্ট করেন কিনা, মানে একজন উপদেষ্টার কাছ থেকে এটা আমরা শুনছি, এটা আপনারা সাপোর্ট করেন কিনা, আপনারা এটাকে প্র্যাকটিক্যাল মনে করেন কিনা যে 9000 মানুষকে অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে 300 আসনে কোনো কাজে লাগবে, আপনারা এটাকে কিভাবে দেখেন? আপনার কাছ থেকে যদি একটু ছোট করে শুনতাম। এটা আমাদের একজন দর্শকও প্রশ্ন করেছেন, আসলে 9000 মানুষকে অস্ত্র প্রশিক্ষণ কেন দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করেন। এক আসনে 30 জন করে 300 আসনে 9000 অস্ত্র নিয়ে এনসিপির পক্ষে কি পাহারা দিবে জাতীয় ভোটে? আপনার কাছে একটু জানতে চাই জনাব আরিফুল ইসলাম আদিব। না, এটি কোনোভাবেই আসলে যে প্রশ্নটি তুলছে সেটির সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ আমি এখনো যে আপনি যেটি বললেন, আমি তো আমার দলের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যে আমি কিন্তু এটা এখনো ইন ডিটেইলস জানি না বলতে এটা কবে আবেদনের লাস্ট ডেট, এটা নেওয়ার প্রক্রিয়া কি, কিংবা হচ্ছে কোন কেন্দ্রে বিকেএসপির কোন কেন্দ্রে কতজন নিবে। তার মানে এটা হচ্ছে যে এটা নিয়ে আমরা এটা একটা সরকারের একটা অফিসিয়াল ডিসিশন, সরকারের মতন জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে।
তবে এখানে যে বিষয়টি হচ্ছে যে আমরা এই প্রক্রিয়াটার সাথে এনসিপির কোনো ন্যূনতম দূরবর্তী সম্পর্ক নেই। কারণ আপনি জাস্ট যদি এটা দেখেন, আমি বলি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে সারা দেশে যুব উন্নয়ন কেন্দ্র আছে, সেই উন্নয়ন কেন্দ্রটিতে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া, সেই প্রশিক্ষণগুলোতে কারা অংশগ্রহণ করে, এখানে পুরস্কারগুলা কারা পাচ্ছে, সেগুলো হিসাব করলে দেখবেন যে এদের সাথে আসলে এনসিপির আসলে কতটুকু সম্পর্ক। অধিকাংশ ক্ষেত্রে এনসিপির সাথে কোনোতম সম্পর্ক নেই, কারণ গভর্নমেন্টের মতো সিদ্ধান্ত নেয় এবং তার মতন করে বাস্তবায়ন করে, তার মতন করে বিজ্ঞাপন দেয়। সেখানে যারা আগ্রহী তারা তাদের মতন করে অংশগ্রহণ করে এবং তাদের মতন করে তারা সেই জায়গাটিতে কাজ করে। ফলশ্রুতিতে এটার সাথে এনসিপি কে মিলানো কোনোভাবেই না, বরঞ্চ যদি এটা তো এরকমও ঘটতে পারে যে ধরেন এই ৯,০০০-এর ভিতর দেখেছি যে ধরেন ছাত্র দলেরও তো অনেকে ট্রেনিং করতে পারে। ফলশ্রুতিতে যে আপনার আগ্নেয়াস্ত্রের যে ট্রেনিং এখানে ১ সপ্তাহ বা ১৫ দিন বা ১ মাসের ট্রেনিং এ যে কেউ হচ্ছে, আমি বলি ভাই একটু ১ মিনিট, প্রথমত বিষয় হচ্ছে যে প্রশিক্ষণ তো আত্মরক্ষা এবং এটা শেখা মানে খারাপ কিছু না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমি তখন বিএনসিসি করেছি এবং বিএনসিসি তে আমার মনে আছে আমার ১ সপ্তাহে আমাদের সাভার বাইপাইলে একটা ট্রেনিং ছিল, সেখানে আমাদের ১০০ মিটার রেঞ্জের হচ্ছে আমাদের ৭ রাউন্ডের ট্রেনিং করাচ্ছে। তার মানে সেই ট্রেনিং করাচ্ছে মানে কি আমি কি মানে পিস্তলের মালিক হয়ে গেছে, আগ্নেয়াস্ত্রের মালিক না, মালিক হলো। এটা আমি ট্রেনিং ওই সময় করেছিলাম, এখন ওটা আমি ভুলেও গিয়েছি। কিন্তু বিএনসিসি এই ট্রেনিংটার সাথে এটা একটু তফাৎ আছে না? এটা তো তাদেরকে আসলে না বিএনসিসি তো একটা রেগুলেটরি বডির মাধ্যমে চলে, এখানেও যুব উন্নয়ন কেন্দ্র মন্ত্রণালয় একটা রেগুলেটরি মাধ্যমে চলবে। কারণ আপনার এখানে যারা ট্রেনিং করবেন বা প্রশিক্ষণ নেবেন তারা তো প্রশিক্ষণ নিছেন, কিন্তু তারা তো পরবর্তীতে তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে কিংবা তাদেরকে জবে দিয়ে তাদেরকে অস্ত্রের লাইসেন্সের জন্য সুবিধা দেওয়া হয়েছে। এই ধরনের তো কোনো প্রসিডিউর নেই। এই ইলেকশনে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। ইলেকশন তাদের কোনো দুর্বৃত্তি সম্পর্ক তো নাই, বরঞ্চ যদি আবার এরকম যদি হয় ইলেকশনে, ভাই একটু বলি, যদি এরকম হয় যে ইলেকশনে দেখা যায়, আমরা দেখলাম আসিফ মাহমুদ ভূঁইয়া তিনি স্বতন্ত্র ইলেকশন করলেন, বিএনপি তার আসনে হচ্ছে ক্যান্ডিডেট দিল না, কিংবা হচ্ছে নাহিদ ইসলামের জায়গায় হচ্ছে বিএনপি ক্যান্ডিডেট দিল, তো তখন তো ঘটনা উল্টো হইতে পারে, রাইট হইতে পারে। তাহলে এই যে শুধুমাত্র ব্যক্তি ধরে দল চিন্তা করে হচ্ছে সমালোচনা করা, এটা আমি মনে করি আসলে আমার কাছে উল্টো ভাও দুইটাই আসলে মানে একটু ভয়ঙ্কর, মানে উল্টো যদি হয় ভাও যদি হয়, এটা দুইটাই ভয়ঙ্কর। আমি জাস্ট এই প্রশ্নটা করতে চাই যে মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এবং তারপর থেকে নানাভাবে আমরা দেখেছি যে যেটা হুম্মাম কাদের চৌধুরী বললেন সেটার সাথে আমি কিছুটা একমত, আসলে অনেক ক্ষেত্রে পুরোপুরি একমত যে সরকারের সিদ্ধান্ত আসলে এনসিপি বা এনসিপির আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বা কর্মীবৃন্দের কথায় প্রভাবিত হয়েছে। আসলে আমরা তাদেরকে মানে আমরা হয়তো একটা ইকুয়াল সোসাইটি পেয়েছি, কিন্তু বিষয়ের মধ্যে থেকে কথা বলে ডিসেন্ট দিয়ে এটিকে আসলে দূরবর্তী করেছে। এবং ইলেকশন যে আজকে ফেব্রুয়ারিতে হতে হলো, এটা একটা বড় কারণ জুলাই সনদ বা জুলাই চার্টারের প্রতি বা জুলাইয়ের স্পিরিটের প্রতি আপনাদের এক ধরনের আমি বলবো এক চোখ বন্ধ নীতি। আপনি যদি একটু মন্তব্য করতেন যে এই সরকারের মধ্যে আপনাদের স্টেকই বেশি, আপনারা বললে সরকার প্রধান গিয়ে লন্ডনে গিয়ে দেখা করে আসে আপনাদের সঙ্গে, কিন্তু আপনারা এই সরকারের যা কিছু মন্দ তার দোষ আবার দিতে চান আপনারা সরকার এবং এনসিপির প্রতি। একটু যদি শেষ কথাই আমাদের এটা আপনি যদি একটু বলেন। খালেদ ভাই, তাহলে আমি তাহলে একটু আদিব সাহেব যে কথাটা বললো ওটা দিয়ে শুরু করি, তারপর আপনার সাথে আমি যোগ করে দিব। আমাদের একটু গ্রামের ভাষায় বলি যে আমার একটা প্রিয় খালা থাকে, ওই খালাটার কাছে আমি ঈদের দিন যদি যাই, আমি গিয়া বললাম যে এই ঈদে আমার একটা মোবাইল দিবা, একটা শার্ট দিবা, একটা পাঞ্জাবি দিবা, একটা জিন্স প্যান্ট দিবা। আর আমার ভাই গিয়া যদি বলে যে তুমি তো হইলে গিয়া ফেভারেট, তো তুমি এত কিছু চাইছো সবকিছুই পাইলা, ভাই আমারে তুমি খালি একটা লুঙ্গি দিও। হ্যাঁ, এইটা হয়ে গেছে বিএনপির অবস্থা। এখন এনসিপি গিয়ে এত লম্বা লিস্ট নিয়ে আসছে, সবকিছু পাওয়া গেল, আমার দল খালি গিয়ে একটা লুঙ্গি নিয়ে আসছে, ওইটা হলে গিয়ে নির্বাচন। এখন আমরা এত কিছু দেখার পরেও যদি এই আর্গুমেন্টের মধ্যেই থাকি যে এখানে আমার খালার ফেভারিট বা বাইকনা কোনটা, ওইটা তো আর বলে লাভ নাই। আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ সবকিছুই দেখে ফেলছে। রিগার্ডিং নোট অফ ডিসেন্ট, আমরা এই জুলাই চার্টারের বিষয় যতগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছি, ওটা কিন্তু এখনো নতুন খালেদ ভাই, আমরা এই ওয়ান লাইনার অনেকগুলি শুনতেছি যে আমরা একটা নিউ রিপাবলিক চাই, আমরা নতুন সংবিধান চাই, আমরা সংবিধানের মধ্যে জুলাই চার্টার ঢুকাতে চাই।
আপনার কতগুলি জিনিস অ্যাকচুয়ালি পসিবল এটা কিন্তু আমাদের একটু বিবেচনা করার দরকার আছে। আর ওনারা যা যা চাচ্ছে সবকিছু কিন্তু লিগ্যাল বাইন্ডিংস এর মধ্যে যদি আনতে চান, হ্যাজ টু বি রাটিফাইড ইন পার্লামেন্ট। কারণ ওকে ওনারা যেটা বলতে চাচ্ছে যে কিছুই রাটিফিকেশন লাগবে না, আমরা বর্তমানে যা আছে ওটা দিয়ে কাজ চালিয়ে ফেলবো। তো এখানে আপনি যদি আইনি যদি না মানতে চান আপনার, তাহলে তো ওই আপনি জর্জ অরওয়েলের কথা বলতেছেন, আমরা তো এখন সায়েন্স ফিকশনের দিকে চলে যাচ্ছি, ঠিক না? এইগুলি তো আমার মনে হয় যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া দরকার আছে। আর এই জুলাই চার্টারের বিষয়ে যেহেতু আমরা কথা বলছি, খালিদ ভাই আমার মনে হয় যে এই জিনিসটা একটু একনলেজ করা দরকার যে এত ঝড় ঝাপটা সবকিছু সহ্য করেও আমাদেরকে যখন প্রেশারাইজ করা হলো, সরি আমাদেরকে না, বর্তমান সরকারকে যখন প্রেশারাইজ করা হলো যে এই 4 দিনের মধ্যে আপনার সই করে ফেলতে হবে, এই করতে হবে, আমরা কিন্তু ওই বৃষ্টির মধ্যে ছাতা ধরে কিন্তু আমরা ওই দিন সই করতে আমরা হাজির হয়েছিলাম। কারা হাজির হয়নি এই জিনিসটাও কিন্তু আমাদের একটু দেখা দরকার আছে। যে অভিমান করে যে আমার মতো 100% হয়নি ওই জন্য আমি আজকে যাবই না, এই নকরাগুলো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের সাথে করে লাভ নাই। একটু লেটস বি প্র্যাকটিক্যাল, লেটস বি রিয়েলিস্টিক এন্ড লেটস ওয়ার্ক ফর দ্য নেশন। ওকে, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেনি, আমরা কি একটু আদিবকে শুনতে পারি? আদিব, আপনি তো ভালো ডিবেটর ছিলেন, আপনি 50 সেকেন্ড একটু বলেন তো যে এই কথা কিন্তু ঠিক, আপনারা কিন্তু জান নাই, মানে এটা নিয়ে না, তো কত এখানে সেকেন্ড আমরা বলেন। দেখেছি, এবং দেখেন কক্সবাজার চলে আমাদের গেছেন। না সনদের আগের দিন পর্যন্ত যেটি হয়েছে না, এখানে বিষয় যেটি হয়েছে জুলাই সনদের প্রশ্ন বলছেন তো, জুলাই সনদে আমরা তো স্বাক্ষর করিনি। আমরা বলেছি যে আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করে এই আনুষ্ঠানিকতা শুধুমাত্র, এবং সেখানে আমরা দেখলাম বিএনপি জামাত সর্বশেষ না বলে শেষ পর্যন্ত দিল। বিএনপি তো মহা ধুমধামে বললো যে সংস্কার শেষ, সংস্কার সবকিছু হয়ে গেছে, এখন শুধু নির্বাচন বাকি। এরপরে আমরা আবার দেখলাম কি, যে বিএনপি এসে বলল যে তারা সনদে স্বাক্ষর করে প্রতারিত হয়েছে। আপনি 5 আগস্ট থেকে যদি আপনি বলেন যে আপনারা তো আসলে মানে কক্সবাজার চলে না, যান, 5ই আগস্ট না 5ই আগস্ট আমাদের সেখানে উপস্থিত ছিল। 5ই আগস্ট আমার দলের পক্ষে উপস্থিত ছিল, এবং সেখানের এটা কি বলে জুলাই ঘোষণাপত্রে তো উপস্থিত ছিল। এবং সেখানে আমরা দেখেছি যে সেই ঘোষণাপত্র যখন একপাক্ষিক ভাবে বিএনপির শুধু রাজনৈতিক অর্জনগুলাকে গ্লোরিফাই করা হয়েছে, তখন আমরা বলেছিলাম যে জুলাই সনদের ক্ষেত্রে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হবে, সেই জারির টেক্সটটা আমরা দেখে এরপরে আমরা স্বাক্ষর করব, কারণ আমরা তো এর আগে একবার প্রতারিত হয়েছি। ওকে, বাস এবার একটু যদি জনাব চৌধুরী আপনি শেষ করেন, মানে আমার আদিবের কাছ থেকে দরকার ছিল যে চুন খেয়ে তো আমাদের একবার মুখ পুড়েছে, এখন তো আমরা দই দেখে চুন ভাববই, বা দই খেয়ে আমরা তাহলে আমি একটু ওনার সহকর্মীর ব্যাপারে একটু বলে ফেলি। আমরা শুনেছি যে উনি বলেছে যে বিএনপি তো কি বিয়ে করে ফেলেছে, এখন তো সংসার করতে হবে না, এরকম কথা বলেছিল না? হ্যাঁ, এরকম কথা বলেছিল যে আমরা সই করেছি না ভাই, কাবিন নামায় সই করেছি। এখন আমি কাবিন নামায় সই করেছি, এখন জামাই বউ সব ঠিক আছে, ইমাম সাহেবও বলছে বিয়ে ঠিক আছে, সব ঠিক আছে, উনি আসছে গেস্ট হিসাবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে বিয়ে কেমন হইতে হয় আর সংসার কেমনে করে করতে হয়, যেখানে ওনারা স্বাক্ষরই করে নাই। ভাই আই এম সরি, বাট এখানে আপনার লেভেল প্লেইং ফিল্ড চান, আর আপনি যদি একই লাইনে দাঁড়াইতে চান, স্বাক্ষরটা করা উচিত ছিল মনে হয়। আপনি যদি স্বাক্ষর তো অবশ্যই আমরা করব, কিন্তু সেটা টেক্সট দেখে করব, টেক্সট দেখে করবে, টেক্সট না দেখে। আমি তো আমার তো মনে হয় যে আমাদের যে দলরা না যে দলগুলো আমাদেরকে 30 বছরের রাজনীতির অভিজ্ঞতা শুনিয়ে বলতো শুধু টেক্সট যে কি তোমরা ভুল করেছো, আদিব শুধু কি টেক্সট, আপনারা কিভাবে এটা বাস্তবায়িত হবে সেটাও আপনারা এখনই শুনে নিতে চান? তা মাঝখানে গণভোট আছে, একটা সংসদ আছে, এটা কেমনে? আমরা 3টা দাবি করেছিলাম, আমরা 3টা দাবি বলেছিলাম, যে 3টা দাবির দুটোর ক্ষেত্রে আমরা সরকারের ইতিবাচক অগ্রগতি দেখেছি। একটি বাকি আছে, যে সনদটি এই আদেশটি কে জারি করছে, সেক্ষেত্রে আমরা ডক্টর ইউনূসের কথা বলেছিলাম, তিনি আদেশটি জারি করবেন এবং এর টেক্সটটি জাতির সামনে, শুধু নট অনলি দলগুলো, মানে জাতির সামনে উন্মুক্ত করা, যে এই টেক্সটে আসলে মানে আদেশটা জারি হচ্ছে। সেটি উন্মুক্ত না হলে আসলে এটির ভিতরে অনেক ফাঁক ফোকর থেকে যায়। আমার মনে হয় যে উন্মুক্তের কথা বলেছেন। হুমায়ুন কবির চৌধুরী, আপনি যদি বলে শেষ করতেন যে গণভোটটা নিয়ে আপনি কোনো ধরনের জটিলতা দেখেন কিনা, এখন নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখেন কিনা, যে প্রশ্ন আমি আগে করেছিলাম সেটা বলে যদি আজকে শেষ করেন। আজকে অনেক আমার মনে হয় যে এখানে গণভোটের বিষয়ে আপনি বলেন বা অন্য এই সামনে নির্বাচনের কথা বলেন,
আপনার মেইন যেই জিনিসটা একটু নজর রাখতে হবে ওটা হচ্ছে গিয়ে আমরা যারা যারা বর্তমানে বাংলাদেশে বাস করছি, যারা যারা রাজনীতির সাথে জড়িত আছি, আমাদের সকলের কিন্তু একজন আরেকজনের প্রতি একটু গুড ফেইথ রাখা দরকার আছে। যে জিনিসটা বাংলায় বলা হয় যে নিয়ত সবার যদি ভালো হয়ে থাকে তাহলে আশা করি সবকিছুই ভালো থাকবে সামনে। আমার মনে হয় যে আমাদের মধ্যে আর এনসিপি জামাতের মধ্যে যেই বর্তমান টেনশন আছে ওই জিনিসটা খুব ইজিলি রিজলভ করা যায় যদি আমরা একজন আরেকজনের উপর একটু ভরসা রাখি, আর যদি লাইন অফ কমিউনিকেশন ওপেন থাকে। এই জিনিসটা মনে হয় যে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতি উইল বি মাচ ইজিয়ার। আমার মনে হয় যে পরিস্থিতি এখন একটু ভালোর দিকে যাচ্ছে। আমার টেক হচ্ছে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে, রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যবধান ঘুচতেছে। রাজনৈতিক দলগুলির মধ্যে যদি ব্যবধান ঘোচার একটা লক্ষণ বোঝা যায় হচ্ছে রাজনৈতিক দলগুলি যখন সাংবাদিকদের আক্রমণ করতে থাকে তখন বোঝা যায় যে রাজনৈতিক দলগুলির ভিতরে ভিতরে আসলে এক ধরনের ঐক্যমত প্রতিষ্ঠিত হচ্ছে, কারণ সাংবাদিকরা বা অন্য গোষ্ঠীর লোকেরা যখন শত্রুতে পরিণত হয় তখন নিজেদের মধ্যে এক ধরনের একীভূত হয়। সেটা আমরা গত 30-40 বছরের বা 10-20-30-এর অভিজ্ঞতা থেকে জানি। তবে যাকেই প্রতিপক্ষ গণনা করা হোক না কেন, আমার আহ্বান থাকবে এনসিপির তরুণ নেতার প্রতি এবং বিএনপির তরুণ, মানে নট দ্যাট তরুণ লাইক আদিব। মাঝে মাঝে ভাই আমি একটা কনফিউশনে হই, জি, যেমন বিএনপির আর ধরেন 10 জন তরুণ নেতার ছবি দেয় যে যাদের বয়স মোটামুটি 45 থেকে 55, তখন আমরা চিন্তা করি যে আমরা তাহলে আসলে কি। না 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 না, আমি বলি আদিব আপনারা কি, আমার বয়স 51-র বেশি, তো আমি কিন্তু নিজেকে মানে ইয়া ভাবি, যুবক ভাবি, বুঝছেন? হ্যাঁ, হুম্মামকে তরুণ ভাবি, আপনাদের তরুণ তর ভাবি আর কি, বুঝছেন? কারণ কারণ লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে, তো আপনারা যদি আমাদেরকে এখন বুড়া বলেন তাহলে এটা আমাদের জন্য একটা, এটা আমাদের জন্য একটা এটা কষ্ট না, কষ্ট না, ঠিক আছে বুড়া বলেন, গালি টালি একটু কম দেন, বুড়া টুরা বলেন, অসুবিধা নাই। জনাব হুম্মাম কাদের চৌধুরী, না গালিও দেন, আমরা সবাই ইয়াং এট হার্ট, জি ইয়াং না, অসুবিধা নাই। জনাব হুম্মাম কাদের চৌধুরী এবং জনাব আরিফুল ইসলাম আদিব, আপনাদের অনেক ধন্যবাদ। আজকে যদিও একটু আলোচনাটা একটু তাত্ত্বিক পর্যায়ে হয়েছে, তবে অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এবং আমরা চাইবো যে এই আলোচনার স্পিরিটটা ঠিক থাকে, এবং এই স্পিরিটটাকেই আমি আসলে জুলাইয়ের স্পিরিট মনে করি, যেখানে সব পক্ষে সব মতের সব কথার সব দলের কথা মানুষ শুনতে পারে। এবং আমিও মনে করি যে নিজের রাইট, মানে এটা আমি মনে করি আসলে নিজের রাইট প্রোটেক্ট করা হচ্ছে একটা ইনস্টিংক্ট, আমরা সবাই তাই করি, কিন্তু আপনি যখন অন্যের রাইট প্রোটেক্ট করতে পারবেন তখনই আসলে আপনি প্রকৃত গণতন্ত্রী হয়ে ওঠেন, এবং যে আপনার বিপরীত ধর্ম বা বিপরীত মত ধারণ করে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা পরের অনুষ্ঠানে নিশ্চয়ই আবার কোনো না কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।